মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন। আজ নবম পর্ব। উত্তরে কিছু বলতে যাচ্ছিল মনিম। টেবিল ঘড়িটার দিকে চোখ পড়তে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। ইতস্তত করে বলল, 5:30 বেজে গেছে। এখনই যেতে হবে আমায় ডলি। 6টার সময় আমার একটা মিটিং আছে। মিটিং? ডলির মুখখানা ম্লান হয়ে এলো। আমার জন্মদিনেও তোমাকে মিটিংয়ে যেতে হবে? আমি তোমাকে নিয়ে সিনেমায় যাব বলে অ্যাডভান্স টিকিট কেটেছিলাম। না ডলি, তা হয় না। মনিমের কণ্ঠে অনুনয়ের সুর। আমাকে মিটিংয়ে যেতে হবে, না গেলে চলবে না। ডলি ভ্রু বাঁকিয়ে সরে গেল জানালার পাশে। তারপর চুপচাপ কি যেন ভাবল অনেকক্ষণ ধরে। মনিম পেছন থেকে ডাকল, ডলি। ডলি ফিরে তাকিয়ে বলল, তুমি মিনিট কয়েকের জন্য কি বসতে পারবে না? তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ ছিল। বলো। মনিম বসল। ডলি কোনো রকম ভূমিকা করল না। ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মনিম অবাক হল। সে ভেবে পেল না কেন আজ হঠাৎ প্রশ্ন করছে ডলি। কেন, সন্দেহ আছে নাকি? আছে। কারণ আমার প্রতি তোমার উদাসীনতা। কি মনে করেছ তুমি আমায়? আমি কি তোমার ভালোবাসার কাঙাল? না তোমার ভালোবাসা না পেলে আমি মরে যাব? সব সময় তুমি সভা সমিতি আন্দোলন নিয়ে থাকবে আর আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে কি মনে করেছ তুমি? আমি বাচ্চা খুকি নই, সব বুঝি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রীতিমতো হাঁপাতে লাগলো ডলি। কি বলবে কি করবে বুঝে উঠতে পারল না মনিম। হতবিহ্বল ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। ইতস্তত করে বলল, তোমার এসব প্রশ্নের জবাব দেবার মতো সময় এখন আমার হাতে নেই। ডলি তীব্র গলায় বলল, যাচ্ছ তো? আর এসো না। যেতে যেতে হোঁচট খেয়ে ফিরে তাকালো মনিম। তারপর বলল, আচ্ছা, বলে বেরিয়ে গেল সে। মনিম চলে গেলে খানিকক্ষণ পাথরে করা পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ডলি। দেহটা উত্তেজনায় কাঁপতে শুরু করলে পর একখানা সোফার উপরে বসে পড়ল সে। পাশের ঘরে ডলিকে খোঁজ করে না পেয়ে এ ঘরে এলো বজলে হোসেন। দেখা পেয়ে ঈষৎ ক্লান্তির ভাব করে বলল, হ্যাঁ, কি ব্যাপার? তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান। এখানে একা বসে বসে করছো কি তুমি? কিছু না, এমনি বসে আছি। ডলি সোফার উপরে মাথাটি এলিয়ে দিল। তোমার শরীর খারাপ করছে নাকি? না। মনিম কি চলে গেছে? হ্যাঁ। ওকে, তোমার মাথা ধরেছে? অমন করছো কেন? কি করছি? ওর উদ্বেগ দেখে ঠিক করে হেসে দিল ডলি। তারপর কি মনে হতে আজ এক নতুন দৃষ্টি নিয়ে বজলেকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখল ডলি। তারপর অকস্মাৎ প্রশ্ন করল, আচ্ছা হাসু ভাই, রোজ তুমি কেন এখানে আসো বলো তো? বজলে ইতস্তত করে বলল, যদি বলে তোমাকে দেখতে। ওর কথায় হঠাৎ যেন শিউরে উঠল ডলি। মনে মনে খুশি হল সে, প্রসন্ন হল। কিন্তু সে ভাবটা গোপন রেখে আবার জিজ্ঞেস করল, কেন দেখতে আসো? দেখবার মতো কি আছে আমার? তোমার রূপ, তোমার সৌন্দর্য। নরম গলায় জবাব দিল বজলে।
ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। এক ঝলক সূক্ষ্ম হাসির ঢেউ খেলে গেল ঠোঁটের কোণ ঘেঁষে। সাদা গাল রক্তাভ হল। ক্ষণকাল চুপ করে থেকে সহসা সে বলল, আমার কাছে একখানা বাড়তি টিকিট আছে, সিনেমায় যাবে? অফকোর্স। বজলের মনটা খুশিতে ভরে উঠল। ডলি ওর দিকে একখানা হাত বাড়িয়ে বলল, চলো। পথে ডলি রিক্সা নিতে চাইল। বজলে বলল, না, জন্মদিনে রিক্সা নয়, ট্যাক্সিতে যাব। ডলি না করতে পারল না। মৃদুস্বরে বলল, তাই ডাকো। সিনেমা হলে এসে মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেল ওদের। শাহানাকে সঙ্গে নিয়ে এসেছে মাহমুদ। কাঁধের ওপরে ঈষৎ চাপ দিয়ে বজলে চাপা গলায় শুধালো, শাহানা বুঝি আজকাল তোমার কাছে আছে? হ্যাঁ। মাহমুদ মৃদু হাসল। জানো তো, ওর স্বামী ওকে ডিভোর্স করেছে, এখন আমার কাছে থাকে। শাহানার পরনে একটা কমলা রঙের শাড়ি, গায়ে কারো আঁকা ব্লাউজ, পায়ে একজোড়া হাই হিল জুতো। ডলির সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল বজলে। কাঁধটা একদিকে ঈষৎ কাত করে পিট পিট চোখে ডলির দিকে কিছুক্ষণ তাকিয়ে ধূর্তের মতো হাসল মাহমুদ। তারপর বজলেকে একপাশে ডেকে এনে বলল, মেয়েটা দেখতে বেশ তো, জোটালে কোত্থেকে? বজলে বিস্মিত হল। তোমাকে ওর কথা আগে একদিন বলেছিলাম, বলিনি? কই, মনে পড়ছে না তো। হ্যাঁ বলেছিলাম, তুমি ভুলে গেছো। ও আমার মামাতো বোন। ওর কাঁধ জোড়া ঝাঁকালো মাহমুদ। তারপর অদূরে দাঁড়ানো ডলির দিকে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। বজলে ওর দিকে একটা সিগারেট বাড়িয়ে দিল। মাহমুদ বলল, চলো এক কাপ করে কফি খাওয়া যাক, শো শুরু হবার এখনো অনেক দেরি আছে। বজলে বলল, চলো। শাহেদ চলে যাবার পর টেবিলে বসে অনেকক্ষণ ধরে একটা বই নাড়াচাড়া করল সালমা। বইতে আজ মন বসছে না তার। বড় চাচার শেষের কথাগুলো বারবার কানে বাজছে, আর রওশনের মুখখানা ভেসে উঠছে বইয়ের পাতায়। বসে বসে অনেক অবাস্তব চিন্তার জাল বুনে চলল সে। এখন যদি হঠাৎ রওশন এখানে এসে পড়ে, কে জানে, হয়তো এর মধ্যে কিছু একটা ঘটে গেছে দেশে। রওশন ছাড়া পেয়েছে জেল থেকে। তার চোখে মুখে আনন্দের চমক। সে দোরগড়া থেকে ডাক দিল, সালমা, আমি এসেছি, দরজা খোলো। না, এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এই ক্ষুদ্র দেহে এত বড় ক্লান্তির বোঝা আর বয়ে বেড়াতে পারে না সালমা। পাশের বাড়ির রেডিওটায় কি একটা গান হচ্ছিল। মাঝে মাঝে কান পেতে সেটা শুনতে চেষ্টা করছিল সে। সদরে কড়া নাড়ার শব্দ হতে বইটা বন্ধ করে রেখে পরনের কাপড়টা দুহাতে একটু পরিপাটি করে নিল সালমা। দরজাটা খুলে দিয়ে ঠিক তাকে চিনতে পারল না সে। আপনি আসাদ ভাই না? হ্যাঁ, আস্তে জবাব দিল আসাদ। আসুন। দরজাটা বন্ধ করে দিয়ে তাকে ভেতরে নিয়ে এলো সালমা। একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল, বসুন। আসাদ বসল। বসে ঘরের চারপাশে চোখ বুলিয়ে এটা সেটা দেখতে লাগলো সে। সালমা ভাবল, এমনি বোবার মতো চুপ করে বসে থাকা যায় না, কিছু একটা বলতে হয়। কিন্তু বলার মতো কোনো কথা খুঁজে পেল না সে। অবশেষে ইতস্তত করে শুধালো, চা খাবেন? না থাক। আসাদ নড়ে চড়ে বসল। না কেন, খান না এক কাপ।
বলে আর উত্তরে অপেক্ষা না করে খাটের তলা থেকে স্টোভটা টেনে নিল সালমা। আসাদ এবার না করল না, সেও খুঁজছিল মনে মনে। কিছু বলতে হবে, এমনি জ্বরের মতো কতক্ষণ আর চুপ থাকা যায়। আর একটু পরে একটা প্রশ্ন করল সে, আপনি বুঝি মেডিকেলে পড়েন? ইউনিভার্সিটিতে। ও। সালমা স্টোভে আগুন ধরিয়ে দিল। খানিকক্ষণ পর আসাদ আবার জিজ্ঞেস করল, আপনার ছোট ভাইকে দেখছি না যে, উনি কোথায়? শাহেদের প্রসঙ্গ উঠতে মুখখানা কালো হয়ে গেল সালমার। গলা নামিয়ে সংকোচের সঙ্গে বলল, ও সিনেমায় গেছে। সিনেমায়? আসাদ রীতিমতো অবাক হলো, কিন্তু এর বেশি কিছু আর জিজ্ঞেস করল না সে। চায়ের পেয়ালাটা ওর হাতে তুলে দিয়ে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করল সালমা। আজ ধরপাকড় হয়েছে, শুনেছেন কিছু? না। কাল তো রোজা রাখতে হবে। হ্যাঁ। ভোর রাতের কিছু বন্দোবস্ত করেছেন? ভাত রেঁধে রেখেছি, তরকারি নেই, সাদা ভাত। শুধু ডিম দিয়ে খেতে হবে কিন্তু। ঈষৎ হাসল। আসাদ আস্তে করে বলল, আমার অভ্যেস আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে।